চৌধুরীদের পথে বসাতে চৌধুরী বাড়িতে আগুন লাগিয়ে দিল মোনালিসা। ভয় পেয়ে গেল পুরো চৌধুরী পরিবার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বাড়িতে অনুষ্ঠানে মেতে উঠেছে পুরো চৌধুরী পরিবার। এটা এটা দেখে সহ্য করতে পারে না মোনালিসা। মোনালিসা মনে মনে বলতে থাকে, আমি আমি যে করেই হোক তোমাদের পরিবারটাকে পথে বসিয়ে ছাড়বো। তোমাদের পরিবারকে আমি কিছুতে এতটা হাসি খুশি থাকতে দেব না, এমন অবস্থা করব না। তোমরা এই মোনালিসা দত্তকে সারা জীবন মনে রাখবে। এই বলে ওয়াশরুমে যাবার কথা বলে সেখান থেকে উঠে যায় মোনালিসা। সেখান থেকে উঠে গিয়ে দেখা যায় সিঁড়ি দিয়ে উঠছে, ঠিক তখনই একটি দেশলাই দিয়ে সিঁড়ির কর্নারে লাগানো কাপড়ে আগুন লাগিয়ে দেয় মোনালিসা। এটা দেখে মোনালিসা মনে মনে বলতে থাকে, এবার এবার তোমরা বুঝবে এই মোনালিসার সঙ্গে এভাবে ঢোলাঢুলি করা কতটা সহজ নয়, কতটা সহজ হতে পারে সেটা তোমরা এবার বুঝবে। আমাকে আমাকে এভাবে সবার সামনে অপদস্থ করা, এটা আমি কিছুতেই মেনে নেব না। এরপরে দেখা যায় এই বলে মোনালিসা ঋতুজার ঘরে চলে যায়। সেখানে গিয়ে সেনাপতির সাহায্যে ঋতুজার ঘর থেকে গহনা চুরি করে নিয়ে চলে যায়। এরপরে দেখা যায় বাড়িতে পোড়া গন্ধ পেলে সবাই চিৎকার করতে থাকে। তখনই রশ্মিকা চিৎকার করে বলে, ওই দেখো আমাদের বাড়িতে আগুন লেগে গেছে। এরপরে সবাই অনেক চেষ্টার পরে আগুনটা নিভিয়ে ফেলে। তখনই কম্পাস বলতে থাকে, আমার মনে হচ্ছে এসবের মধ্যে কারো হাত আছে, এটা এমনি এমনি আগুন লাগতে পারে না। তখনই পৃথা একটু দেশলাই খুঁজে পায় ঠিক সিঁড়ির কর্নারে। তখন এটা দেখে পৃথা অনেক রেগে যায়। পৃথা মাহিকে দোষ দেয় আর বলতে থাকে, মাহি তুই এটা করেছিস তাই তো, তোর তোর কাছে একটু দেশলাই থাকে, তুই এই দেশলাইটা দিয়ে এভাবে এভাবে জ্বালিয়ে দিয়েছিস। তখনই মাহি বলতে থাকে, মা তুমি এসব কি বলছো, আমি তো তোমাদের সঙ্গেই ছিলাম। রশ্মিকা, বলছিস না কেন? আমি তো তোদের সঙ্গে এখানেই বসেছিলাম, এখানে নাচ গান করছি। তবে আমি কখন ওখানে গেলাম? মা অযথা আমাকে দোষারোপ করছে, মা অযথা আমাকে আমাকে এসব ব্লেম দিচ্ছে। আমি কিন্তু এটা মেনে নেব না। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, কাকিমণি এখন এসব বলার সময় নয়। আর আর মাহি তো সত্যি আমাদের সঙ্গেই ছিল, মাহি এসবের মধ্যে জড়িত নয়। কে আছে সেটা আমি অবশ্যই খুঁজে বের করব। এরপরে দেখা যায় মোনালিসা সেখান থেকে বেরিয়ে গিয়ে কম্পাসের বাড়ি থেকে চুরি করা গহনা নিয়ে একটি ক্লাবে চলে আসে। সেখানে এসে একটি রুম বুক করে সেখানে সেনাপতি ও মোনালিসা দুজনে মিলে গয়নাগুলো দেখতে থাকে। এরপরে দুজন মিলে ডিসিশন নেয় যে গয়নাগুলো সবটাই মোনালিসার বাড়িতেই থাকবে। এরপরে গয়নাগুলো নিয়ে বাড়িতে চলে আসে মোনালিসা। বাড়িতে এসে দেখা যায় গয়নাগুলো নিয়ে ঘরে ঢুকে যায়। এরপরে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, মোনা কি হয়েছে, ও বাড়ি থেকে হন্তদন্ত হয়ে ফিরে এলে? তখনই দেখা যায় দরজা লেগে অভিজ্ঞান দত্তকে সবকিছু বলে দেয় মোনালিসা। মোনালিসা বলতে থাকে, ওদের ওদের এই লোন আটকানোর জন্য দাদু আমি এই কাজটা করেছি। বলো আমি কি কাজটা ঠিক করিনি? তখনই অভিজ্ঞান বলতে থাকে, হ্যাঁ তুমি ঠিক করেছো, বাট কোনোভাবে যদি ওরা জানতে পারে যে তুমি গয়নাগুলো সরিয়েছো, তবে অনেক বড় ঝামেলা হয়ে যাবে, অনেক বড় কেচ্ছা হয়ে যাবে। তুমি বুঝতে পারছো, বিহানের জীবন থেকে তোমার অস্তিত্বটা একদম মুছে যাবে। বিহান যেটুকুই তোমাকে সহ্য করতে পারতো সেটুকু আর সহ্য করতে পারবে না। তুমি কেন এমন করলে মোনা? এখন যদি সবটা বিহান জেনে যায় তবে কি হতে পারে, তোমার কোনো ধারণা আছে? তখন এই কথা শুনে দেখা যায় দেখা যায় মোনালিসা বলতে থাকে, এমনিতেই বিহানের জীবনে আমার আর কোনো জায়গা নেই, ও কম্পাসকে নিয়ে সুখী হতে চায়, তাই আর আমি ওর কথা ভাবি না দাদু। ওর কথা আমি ছেড়ে দিয়েছি। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বিহান ও কম্পাসের উপরে রিভেঞ্জ নেব। যে করে হোক আমি ওদেরকে এক হতে দেব না। আমিও বিহানকে নেব না, বিহানকে কম্পাসেরও হতে দেব না। ওদের উপর আমি এমন ভাবে রিভেঞ্জ নেব, ওকে আমি পথে বসিয়ে ছাড়বো। বিহান যাতে তোমার কাছে এসে হাত পেতে বলতে থাকে, দাদু আমাকে আমাকে একটু সাহায্য করুন। তখন আমি ওকে উচিত জবাব দেব। এটুকুই আমার চাওয়া দাদু। তুমি এটা করতে পারবে না। আমি কিন্তু বিহানের এই ক্ষতিটা আমি করতে চাই। আমি বিহানকে পথে নামাতে চাই। ওই চৌধুরী পরিবারের সবাইকে আমি এমন ভাবে পথে বসাবো, তুমি তুমি ভাবতেও পারছো না। ঋতুজা আন্টি আমাকে আমাকে কিছু না হতে বলতো, বাড়ি থেকে বেরিয়ে যাও, ওই বাড়িটাই আমি ওর থেকে আগে কেড়ে নেব। এরপরে দেখা যায় এই কথা শুনে অভিজ্ঞান দত্ত হাসতে থাকে আর বলতে থাকে, মোনালিসা এভাবে উত্তেজিত হও না, একটু একটু ঠান্ডা হও। জানোই তো এবারেরও দেওয়ালেরও কান আছে। তোমার মা যদি কোনোভাবে জানতে পারে, তোমার মা কিন্তু সবটা সবটা ঘেঁটে দেবে। তোমার মা এমন ভাবে সবটা সবটা কম্পাসকে বলবে, কম্পাস কিন্তু এক্ষুনি এসে তোমার থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে যাবে। তখনই মোনালিসা বলতে থাকে, আচ্ছা দাদু, মায়ের কি কোনো ব্যবস্থা করা যায় না? মাকে পার্মানেন্টলি আশ্রমে পাঠিয়ে দাও না, মায়ের জন্য কোনো কিছুই করা যায় না। বাড়িতে
বাড়িতে একটু শান্তির নিঃশ্বাসও ফেলতে পারি না। তখন এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, শ্রেষ্ঠাকে তো এ বাড়িতে রাখা হয়েছে শুধুমাত্র দরকারের কারণে। ওকে যদি বাড়ি থেকে বের করে দিই, আমাদের বাড়ির কাজকর্মগুলো কে করবে? এ রান্না বান্না যত যা আছে সবকিছু কে করবে বলো? তখনই তখনই মোনালিসা বলতে থাকে, কেন দাদু, আমরা একটা কাজের লোক রেখে নেব, তবে কি ভালো হবে না? তখন এ কথা শুনে দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, কাজের লোকের রান্না আর তোমার মায়ের রান্নার মধ্যে অনেক পার্থক্য আছে মোনা। তো যদি বাড়িতে একজন মহিলা না থাকে, সত্যি বাড়িটা অচল হয়ে যায়। তার কারণে এভাবে শ্রেষ্ঠাকে রেখেছি, তা না হলে তো ওকে আমি কবেই বের করে দিতাম। ওকে তো দুধ কলা দিয়ে কালসাপ পোষার মতো হয়ে গেছে। ও তো এ বাড়িতে যা যা ঘটে সবকিছুই ও বাড়িতে পাচার করে। কম্পাসের চামচা হয়ে দাঁড়িয়েছে তোমার মা। এরপরে এদিকে দেখা যায় আগুন নিভানো শেষ হলে তখনই দেখা যায় ঋতুজা নিজের ঘরে যায়, কিন্তু আলমারি খোলার কথা একবারও মাথায় আসে না। এরপরে কম্পাস রেডি হয়ে গেলে তখনই বিহান বলতে থাকে, কম্পাস, তুমি তুমি এখানে থাকতে পারবে তো? তোমার কোনো অসুবিধা হবে না? তখনই কম্পাস বলতে থাকে, কেন অসুবিধা হবে কেন? তখনই বিহান বলতে থাকে, না আসলে আসলে তুমি তো ত্রিলোচন টিকে সেজেছিলে, যদি যদি তোমার ও ঘরে থাকতে ইচ্ছে করে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। তখনই কম্পাস বলতে থাকে, আপনি আমার সঙ্গে মজা করছেন? আমি ও ঘরে কেন যাব? আমি এখানেই থাকবো, দরকার হলে আপনি যেতে পারেন। এই কথা শুনে বিহান হাসতে থাকে। বিহান বলতে থাকে, আচ্ছা কম্পাস, তোমাকে আমি একটা কথা বলতে চাই, তুমি কি কথাটা আমার রাখবে? আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে তুমি? তখনই কম্পাস বলতে থাকে, যেমন কি চান আপনি, বলেই দেখুন। তখনই কম্পাসের হাত পা কাঁপতে থাকে। কম্পাস মনে মনে বলতে থাকে, কি এমন চাইবেন উনি যার কারণে আমার কাছে পারমিশন চাইছে? এমন কিছু চেয়ে বসবেন না তো যেটা আমি দিতে পারবো না? এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, কম্পাস, তুমি আমার হবে, তুমি কখনো আমার ছেড়ে অন্য কোথাও যাবে না, অন্য কোথাও যেতে পারবে না, সারা জীবন আমার হয়েই থাকতে হবে। তখনই কম্পাসের কথাটা শুনে অবাক হয়ে যায়। কম্পাস বলতে থাকে, কেন, আপনার মোনা ম্যাডাম কোথায় গেল? মোনা ম্যাডাম আপনার গার্লফ্রেন্ড? তখন এ কথা শুনে বিহান রেগে যায়। বিহান বলতে থাকে, সবসময় কিন্তু ইয়ার্কি ফাজলামো ভালো লাগে না কম্পাস। আমি তোমাকে যেটা বললাম সেটা সেটা মন দিয়ে শোনো। সেটা কি তুমি হবে? আমি তোমাকে নিজের করে পেতে চাই। আমি কখনো চাই না তুমি আর আমার থেকে দূরে চলে যাও। আর একটা কথা মাথায় রাখবে, তুমি কখনো আমাকে না বলে কোথাও যাবে না। জানো কম্পাস, তোমাকে দেখতে না পেয়ে আমি পুরো পাগল হয়ে গিয়েছিলাম। আমার পুরো চারপাশটা অন্ধকার হয়ে এসেছিল। আমার আমার কেমন যেন লাগতো, মনে হতো তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছো। আমি তোমাকে আর হারাতে চাই না কম্পাস। আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না, তুমি সারাটা জীবন আমার কাছে থেকে যাবে। তখনই দেখা যায় কম্পাস বলতে থাকে, ঠিক আছে বাবা, ঠিক আছে, অনেক হয়েছে, এবার এবার এসব বন্ধ করুন তো, আমি আপনাকে ছেড়ে কোথায় যাব বলুন তো? তখন এই কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে, কথাটা যেন মাথায় থাকে, আমাকে না বলে কোথাও যাবে না, যেখানে যাবে আগে আমাকে বলবে। আমি যদি যেতে পারি তবে সঙ্গে যাব, আর আমাকে না সঙ্গে নিতে পারলেও তুমি আমাকে বলে যাবে, আর আমি আমি সঙ্গে যেতে পারলে তো গেলাম। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, ঠিক আছে, অনেক অনেক হয়েছে, আর ভালোবাসা দেখাতে হবে না। একটু পরেই তো কিছু হলেই তো আপনি আমাকে আবার দূরে ঠেলে দিয়ে ওই মোনা ম্যাডামের কাছেই ছুটে যাবেন। তবে তবে এখন এতটা নাটক করে কি হবে বলুন তো? তখন এই কথা শুনে বিহান বলতে থাকে, কম্পাস, সবসময় কিন্তু মোনালিসা মোনালিসা ভালো লাগে না, তুমি কিন্তু আমাকে আমাকে এভাবে অপমান করতে পারো না। তখনই কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, কেন, মোনা তো আপনার গার্লফ্রেন্ড, আপনি তো মোনাকে ভালোবাসেন, আপনার জন্য মোনালিসা এত কিছু করে, কেন ভালো লাগবে না বলুন তো? তখন এই কথা শুনে বিহান আরো রেগে যায়। এরপরে কম্পাস কম্পাস বলতে থাকে, এত এত রাগার তো কিছু হয়নি, রাখছেন কেন? যা সত্যি তাই তো বলছি, তাই না? আমি তো আর মিথ্যে বলিনি। তখন তখন দেখা যায় বিহান কম্পাসকে চেপে ধরে আর বলতে থাকে, আর বলবে এর কথা? ওর কথা আমার সত্যি আর ভালো লাগে না। ওই মোনালিসাকে আমার আর দেখতে ইচ্ছে করে না। মেয়েটা সত্যি অনেক গায়ে পড়া হয়ে গেছে। এবার এবার ওকে দেখলে আমার খুব ঘৃণা হয়। আর আর ও যে তখন এসেছিল নববর্ষের পার্টিতে, তুমি ওকে থাকতে দিলে কেন? আমি তো বলেছিলাম যে চলে যেতে, তুমি তুমি আর মা বললে বলেই তো ও থেকে গেল। আমার যা রাগ উঠছিল না ওকে দেখে, আমার পাশে এসে বসতে চেয়েছিল, তখনই তো বড় বৌদি এসে ওকে সরিয়ে দিল আর বলল কাকিমুনির পাশে বসতে। তখন ওর রিয়াকশনটা দেখে আমার যা যা ভালো লেগেছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। তখনই দেখা যায় কম্পাস বলতে থাকে, একটা সময় তো ওর পাশে বসতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন, আগে তো ওর পাশে বসতে চাইতেন, আমি বসতাম বলে আপনার রাগ হতো, আর এখন ওকে দেখে এতটাই ঘৃণা হচ্ছে। তখনই দেখা যায় বিহান বলতে থাকে, বাদ দাও তো ওর কথা কেন উঠাচ্ছে বলো তো? এরপরে এদিকে দেখা যায় মোনালিসাকে অভিকেন দত্ত বলতে থাকে,
কোনোভাবেই কিন্তু বুঝতে দেওয়া যাবে না যে এই কাজটা তুমি করেছো। তুমি ওখানে একদম স্বাভাবিকভাবেই যাবে, স্বাভাবিকভাবে সবকিছু করবে, স্বাভাবিকভাবেই থাকবে। কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায় যে এসবের পিছনে তুমি আছো। তুমি আর সেনাপতি দুজনে মিলে এই গয়নাগুলো সরিয়েছো, কথাটা যেন মাথায় থাকে। তুমি তো আবার সবকিছুতে বেশি বেশি এক্সাইটেড হয়ে যাও আর সবটা ঘেঁটে দাও। তখন এই কথা শুনে মোনালিসা বলতে থাকে, না দাদু, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিকঠাকই হবে। সবকিছু এবার ঠিকঠাক করতেই হবে, কারণ কারণ এবার আর আমি কিছুতেই কম্পাস আর বিহানকে ছেড়ে দেব না। কম্পাস ও বিহান যেভাবে যেভাবে আমাকে ঠকিয়েছে, এবার এবার অবশ্যই অবশ্যই ওদেরকে আমি পথে বসিয়ে ছাড়বো দাদু। বাকিটা তুমি দেখে নিও প্লিজ। তখন এ কথা শুনে দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তুমি একদম চিন্তা করো না মোনা, বাকিটা দেখার দায়িত্ব আমার। তোমার দাদু সবটা সবটা ম্যানেজ করে নেবে। তুমি তুমি একদম চিন্তা করো না। এরপরে দেখা যায় এদিকে এদিকে সেনাপতি এসেছে মুক্তির সঙ্গে দেখা করতে। তখনই মুক্তি বলতে থাকে, সেনাপতি, কোনো কিছু করতে পারলে আমার অভিজ্ঞান দত্ত কিংবা কিংবা কমলেশ চৌধুরী এদের কারোর সঙ্গে কথা বলেছিস তুই? তখনই তখনই দেখা যায় সেনাপতি বলতে থাকে, মা, অভিজ্ঞান দত্ত বলেছে উনি উনি চেষ্টা করছেন, উনি উনি একজন লয়ারও ঠিক করেছেন, সে তোমার হয়ে কোর্টে লড়বে। তখন এ কথা শুনে দেখা যায় মুক্তি বলতে থাকে, অভিজ্ঞান দত্ত তো এখন আমার সঙ্গে দেখা করতে আসতে পারবেন না। আমার সঙ্গে দেখা করতে এলে তবে উনি নিজেই ফেঁসে যাবেন। তার কারণে উনি আসছেন না, আমি এটা খুব ভালো করে জানি। কিন্তু তুই তুই কিন্তু একদম কোনো গন্ডগোল করবি না। এখন যদি নিজেকে কোনো গন্ডগোলে জড়িয়ে ফেলিস, কম্পাস যদি ধরে ফেলে, তবে কিন্তু তোর শেষ আশাটাও শেষ হয়ে যাবে। তুইও যদি জেলে ঢুকে যাস, তবে আমাদের দুজনকে আর কেউ বাঁচাতে পারবে না। তখন কি আর ওরা আমাদের বাঁচাবে বল? আমরা দুজনেই তো জেলে পচে মরবো। তখনই দেখা যায় কথা শুনে সেনাপতি বলতে থাকে, মা, আমরা তো একটা কাজ করে ফেলেছি। তখন এই কথা শুনে দেখা যায় মুক্তি বলতে থাকে, কি করেছিস তুই? তখনই সেনাপতি বলতে থাকে, আমি আর মোনালিসা মিলে চৌধুরীদের সমস্ত গয়না গয়না সরিয়ে দিয়েছি। সেগুলো এখন মোনালিসার কাছেই আছে। আর সেগুলো অভিজ্ঞান দত্ত হয়তো বা এতক্ষণ নিজের হাতে পেয়ে গেছে। কারণ কারণ ওই গয়নাগুলো বন্ধক দিয়ে ওরা লোন নিতে চেয়েছিল। সেই লোনটা দিয়ে ওই যে কমলেশ চৌধুরী যে ওদেরকে ফাঁসিয়েছে যে লোনটার ব্যাপারে, সেই লোনটা পরিশোধ করতে চেয়েছিল। তবে তো ওনারা নিজেরা ঠিক সেই জায়গাতেই থেকে যেত, তাই না? তাই আমরা দুজনে প্ল্যান করে গয়নাগুলো সরিয়ে দিয়েছি। আর ওদেরকে পথে বসানোর প্ল্যানটাও আমি আর মোনালিসা দুজনেই করে নিয়েছি। তখন এই কথা শুনে মুক্তি বলতে থাকে, কোনোভাবেই যেন সবটা সামনে না আসে। ওই অভিষেক দত্তকে তুই চিনিস না, উনি কিন্তু শেষমেশ যদি কোনোভাবে সবটা ধরা পড়ে যায়, উনি মোনালিসাকে বাঁচিয়ে নেবে, সব দোষ তোর ঘাড়ে দিয়ে দেবে। তাই তুই আমাকে না জানিয়ে এই কাজে নিজেকে কেন জড়িয়েছিস? তখনই সেনাপতি বলতে থাকে, আমি কি করতাম মা? মোনালিসা হঠাৎ ফোন করলো আর বললো সবকিছুর ব্যাপারে। তাই আমি ভাবলাম যে আমার মাকে যারা কষ্ট দিয়েছে তাদের উপর তো আমাকে রিভেঞ্জ নিতে হবে। তাই আমি বাধ্য হয়ে এমনটা করেছি। তুমি চিন্তা করো না, কেউ কোনোভাবে বুঝতেই পারবে না, কেউ কোনোভাবে টেরও পাবে না। আমি ওদেরকে অবশ্যই শাস্তি দেব। তোমার সঙ্গে যারা এই অন্যায়টা করেছে তাদের তো শাস্তি দিতেই হবে, তাই না মা? তখনই মুক্তি বলতে থাকে, সত্যি সেনাপতি, আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল। তুই নিজেকেও ভালোভাবে ভালোভাবে থাকতে পারছিস না। আমার জন্য তোকেও পালিয়ে পালিয়ে ঘুরতে হচ্ছে, পালিয়ে পালিয়ে থাকতে হচ্ছে। আমাকে ক্ষমা করে দিস বাবা। আমি তোর মা হয়ে তোর কোনো ভালো লাগা, ভালো থাকাটা ঠিক করতে পারিনি। তখন এই কথা শুনে সেনাপতি বলতে থাকে, মা, তুমি একদম চিন্তা করবে না। আমি খুব শীঘ্রই তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব, বের করে নেওয়ার ব্যবস্থা করব। ওরা যদি আমাকে হেল্প না করে, তবে তবে আমি ওদের নাম সবার সামনে নিয়ে আসবো। দরকার হলে আমি নিজেও জেলে ঢুকে যাবো। তখন এই কথা শুনে মুক্তি বলতে থাকে, একদমই ভুল করবি না। আমি জানি যে আর যাই হোক, অভিজ্ঞান বাবু আমাকে অবশ্যই এখান থেকে বের করবে। উনি চেষ্টা করছেন। তুই একদম একদম কোনো পাগলামো করবি না। তখনই সেনাপতি বলতে থাকে, ঠিক আছে মা, তুমি ভেবো না, আমি সবটা ঠিকঠাক করে নেব, তুমি একদম ভাববে না। তখনই সেনাপতিকে মুক্তি বলতে থাকে, তুই কিন্তু সাবধানে থাকিস। কম্পাস কিন্তু তোর বিরুদ্ধে প্রমাণ খোঁজার চেষ্টা করবে। ও চাইবে তোকেও আমার মতো জেলে পুরে দিতে। সাবধানে থাকিস তুই।